আমি এখানে ব্যক্তিগতভাবে খুব আহত হয়েছি শেখ হাসিনার এই কর্মকাণ্ডে। পুরো বাংলাদেশ যখন উনাকে দিয়ে দিয়েছে মানুষ, সেখানে উনার 6টা প্লট কেন লাগবে? সোশ্যাল মিডিয়ায় যখন যাবেন তখন দেখবেন যে এই জামাতের লোকেরাই আবার স্বৈরাচারের দোসর খুঁজতেছে, আমাকে উনাকে একে যাকে যেখানে পাচ্ছে ট্যাগ দিচ্ছে, এরা স্বৈরাচারের দোসর। জাতীয় সরকার গঠন করে ক্রাইসিস টাইমে। ক্রাইসিস ছিল 5ই আগস্ট, তখন থেকে 15 মাসে হয় নাই। নির্বাচনের পর আমি করব কেন? ওটা ইঙ্গিত করে যে নির্বাচন যাচ্ছে তাই হবে। সুতরাং ক্ষমতায় থাকতে হলে নির্বাচনের পর সবাই মিলেমিশে শেয়ার করে আমরা খাবো। যখন আওয়ামী লীগকে আপনি ভোট করতে দিচ্ছেন না, তখন তার কোন ঠেকা পড়েছে যে তার সমর্থকরা ভোট কেন্দ্রে গিয়ে আপনি আবার মবেরও শিকার হবেন? আপনি যদি আওয়ামী লীগকে ভোট দেবেন ভাবে, তাহলে বিএনপিকে ভোট দেবে ভাবে, তাহলে জামাতের লোকেরা তাদেরকে মব করবে। আবার যদি তারা জামাতকে দিতে যায়, বিএনপির লোকেরা করবে। তারা এই রিস্ক নিয়ে কেন ভোট দিতে যাবে? প্রথমত তাদের দল নাই, তাদের মার্কা নাই। দ্বিতীয়ত এই রিস্ক আমি কেন নিতে যাবে? তারা যাবে না। সো তারপরও এই দুইটা দলকে পায়ে ধরে এই দুইটা দল এখন এই ভোটারদেরকে পায়ে ধরা শুরু করেছে যে ভাই আমাদের দিকে থাকো, আমাদের দিকে থাকো। হ্যাঁ, এবং একজন আরেকজনকে ইয়ে করছে। বিশেষ করে জামাতের চরিত্রটা খুব মানে ধরনের, মানে কি বলবো, এটা রহস্যাবৃত। ওরা খুব ভালো করে চাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো যাতে জামাতের ইয়েতে যায়, এবং বিভিন্ন জায়গায় তারা জামাতের নেতাদেরকে শেল্টারও দিচ্ছে, এবং আওয়ামী লীগের নেতাদেরকে তারা শেল্টারও দেয় এবং তাদের খাতিরও করছে ভাই যে ওরা যে, এবং বিএনপি নেতারা যে তাদের উপর নির্যাতন করেছে, বিএনপিরা ভুয়া মামলা দিচ্ছে, এটাও সত্য, সেটাও দেখা যাচ্ছে। এবং কিন্তু সেটাকেও তুলে ধরছে জামাতের, সেটাও তুলে ধরছে। কিন্তু আরেকটা চরিত্র হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন যাবেন তখন দেখবেন যে এই জামাতের লোকেরাই আবার স্বৈরাচারের দোসর খুঁজতেছে, আমাকে উনাকে একে যাকে যেখানে পাচ্ছে ট্যাগ দিচ্ছে, এরা স্বৈরাচারের দোসর। একদিকে তারা স্বৈরাচারের দোসরদের কাছে ভোট চায় যাতে দাঁড়িপাল্লায় ভোট দেয়, আবার স্বৈরাচারের দোসর বলে আরেকজনকে ট্যাগ দেয় এবং শাহবাগে মিছিল করে, কুশপুত্তলিকা দাহ করে, এগুলো করতেছে। এবং সোশ্যাল মিডিয়া শাহবাগে করে যারা কিছু টোকাই শ্রেণীর, এগুলা এটা করতেছে। এটা জামাতের ইন্ধন ছাড়া এটা হতে পারে না। আর সোশ্যাল মিডিয়া বট বাহিনী জামাতের এগুলো করতেছে। তো তারা আসলে যদি আওয়ামী লীগের ভোট চায়, স্বৈরাচারের দোসরদের ভোট চায়, তাহলে একটা ক্লিয়ার হতে হবে, ভাই যা হয়েছে ভুলে যাও, আমাদেরকে ভোট দাও, এটা বলতে হবে। কিন্তু একদিকে এটা, আরেকদিকে ওইটা করে কোনো তাদের পক্ষে ভোট যাবে না। কিন্তু ওই উনি যেটা বললেন যে যদি আওয়ামী লীগ থেকে কোনো সিগন্যাল না পায়, আমি বিশ্বাস করি যে ওরা ভোট দেবে না। তবে সরকার যদি চায় যে যারা মব ভায়োলেন্সের ভয়ে ভোট দিতে যাবে না, তাদের ভোটটাকে কিভাবে নিয়ে, সরকার যেভাবে বলছে আওয়ামী লীগ না আসলে যে ইনক্লুসিভ হবে না তা না, অংশগ্রহণমূলক হবে না তা না, অংশগ্রহণমূলক হচ্ছে, কারণ হচ্ছে যে ভোট যত বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে সরকার একটা বুদ্ধি করতে পারে, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য এখন যে ভোট সিস্টেম করেছে অ্যাপসের মাধ্যমে, এবং যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবে তারাও এভাবে ভোট দিতে পারবে। তাহলে যে লোকগুলো পলাতক আছে, যে লোকগুলো কেন্দ্রে যেতে চায় না, তাদের ভোট পাওয়ার যদি এত শখ হয়, তাহলে তাদেরকেও এই অ্যাপসের মাধ্যমে ব্যবস্থা করে দিতে পারে। যেটা আমাদের তো এখানেও পোস্টাল ব্যালট আছে, পৃথিবীর বহু দেশে আছে। সো আপনি যখন অ্যাপস করেছেন তাহলে এইটা কাজে লাগাতে পারেন, এটা একটা যুগান্তকারী কাজ হবে। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে 2011 সরকার কত সালে এসেছিল? 2001 না? হ্যাঁ, 2007 জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারিতে যখন যে সরকার আসলো, তো 2011 সরকার অন্তত একটা রিমার্কেবল কাজ করে গেছে বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডি হয়ে গেছে। আমরা এখন সবাই লিপিবদ্ধ হয়েছি, তখন ডাটাবেজে চলে আসছি। ডক্টর ইউনূসের সরকারের একটা কাজ নাই যেটা জাতি মনে রাখবে। মব ভায়োলেন্স ছাড়া এরা আর কিছু উপহার দিতে পারে না বড় ধরনের। সো এরা যদি এই কাজটা করে, যে আমরা ভোট সিস্টেমটা করে গেছি, শুধু প্রবাসীদেরকে ভোট দিতে যাই নাই, আমরা দেশের মধ্যে কেন্দ্রে এসে দিতে পারবে না তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা, তাতে করে আওয়ামী লীগের যে ভোটারগুলো ঘরে বসে থাকবে কি করে, ঠিক আছে দিয়ে দিই, তাহলে একটা তাদের পছন্দের প্রার্থীকে তারা দিতে পারে। যে নিজেদের প্রার্থী না থাকলো, অন্তত মব ভায়োলেন্সের শিকারও হলাম না, কাকে ভোট দিলাম সেটাও দেখলো না। সবসময় রাজনৈতিক হত্যাযজ্ঞ হয়েছে। আপনি বিদ্যুতের জন্য কনসার্টে লোক মারা গেছে, আয়না ঘরে লোক মারা গেছে, কিংবা বিনা বিচারে মারা গেছে লোক, এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ। ওই বাউল সাহেব আল্লাহকে অপমান করে ফেললো, সেটা আপনাকে টাচ করলো, আপনি গ্রেফতার করে ফেললেন, আর চোখের সামনে আপনার এত লোক মারা গেল, আপনার গায়ে লাগে না। কোন প্রেম এটা? এটা কোন ভালোবাসা?
আই এম নট স্যাটায়ারিং, আই এম টেলিং দ্য ট্রুথ। আমি আবারও বলছি, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আপনাকে যখন দায়িত্ব দেয় আল্লাহর তরফ থেকে, আপনি হেফাজতকারী। এই দেশের মানুষ ভোট দেয়, জানে না কাকে ভোট দিচ্ছে, দিয়ে তার দায়িত্বটা তার কাছে তুলে দিচ্ছে। কি আপনি আমার ভাগ্য দেখবেন, এবং তাদের মাইন্ডসেট জানে না তারা কি। পার্লামেন্টে যাওয়ার পর যে লোকগুলা ভোট দিছে, পার্লামেন্টের বারান্দায়ও যাইতে পারে না, কিন্তু একবারও কি ভাবে? সুতরাং এটা খুব টাচি ইস্যু। আপনি খালি আল্লাহকে খাটো করে ফেলছেন, আপনি এখানে বসে বুঝে ফেলছেন। আপনার কি সেই ক্ষমতা আছে আল্লাহর সাথে কথা বলার? একটা তর্কের খাতিরে এটা যদি আপনার না থাকে, তাহলে ওই ব্যাটারটা ধরতেছেন কেন? আল্লাহর তো মুখও নাই, কিছুই নাই, নিরাকার। ভালো নির্বাচনে কোনো সুযোগ নাই। কেন নাই? আপনি কতগুলা টার্ম দেখেন। জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন? বলছেন যে নির্বাচন এবং গণভোট একদিন হইলে সেটা কি হবে? নির্বাচনের জেনোসাইড। সিইসি বলছেন একই দিনে গণভোট এবং নির্বাচন চ্যালেঞ্জিং। আবার দায়িত্বশীল করে বলছেন নির্বাচনের পর জাতীয় সরকার আমরা গঠন করব। জাতীয় সরকার গঠন করে ক্রাইসিস টাইমে। ক্রাইসিস ছিল 5ই আগস্ট, তখন থেকে 15 মাসে হয় নাই। নির্বাচনের পর আমি করব কেন? ওটা ইঙ্গিত করে যে নির্বাচন যাচ্ছে তাই হবে। সুতরাং ক্ষমতায় থাকতে হলে নির্বাচনের পর সবাই মিলেমিশে শেয়ার করে আমরা খাবো, এই কারণে এই কথাগুলা বলে। নাইলে আপনি বলেন 1 মাস আগে একজন ডিআইজি পালায়ে গেছে, 1.5 মাসে আগে একজন মেজর জেনারেল পালায়ে গেছে, তার মানে প্রশাসনিক অবস্থা খুবই নাজুক। বিএনপি জামাত এখন যে ইলেকশন করতে যাচ্ছে সেটা কতটা গ্রহণযোগ্য হবে এবং কতটা এটা অংশগ্রহণমূলক হবে, দুইটাই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বললাম, এটা কখনোই এটা অংশগ্রহণমূলক হচ্ছে না। এটা একদলীয় ইলেকশন হচ্ছে, একদলীয় ইলেকশন না, 2 দলীয় ইলেকশন হচ্ছে। বিএনপি প্লাস জামাত প্লাস জামাতের এ টিম, জামাতের বি টিম, জামাতের সি টিম। সো এই 2টা দলের একটা যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশন তো নিঃসন্দেহে অংশগ্রহণমূলক হচ্ছে, কিন্তু ইনক্লুসিভনেস এখানে থাকছে না। আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন ধরেন, তাহলে সব দলের নির্বাচন। এখন সব দল বলতে কি? সব দল বলতে আমাদের প্রায় 50-60টা নিবন্ধিত দল আছে, কিন্তু তার ভিতরে আপনি যদি কম্পিটিশন হওয়ার মতো দল ধরেন বা কম্পিটিশন হওয়ার মতো মার্কা ধরেন, তাহলে আপনি মার্কা পাবেন কি? এখন 1 নম্বরে ধানের শীষ, তারপরে কি বলে দাঁড়িপাল্লা। আমি এখন যেহেতু সিচুয়েশন একরকম, এই জন্য দ্বিতীয়, তৃতীয় জাতীয় পার্টি, চতুর্থ নৌকা। এখন আওয়ামী লীগ বলবে আমি চতুর্থ মানে চতুর্থ দিছি কেন? ওই যে ঝামেলা বাড়ছে, মামলা মোকদ্দমা হয়েছে, এই জন্য কইতেছি চতুর্থ। এই 4টা মার্কাটাই ইম্পর্টেন্ট আজকে পর্যন্ত। তাহলে 50টা দল থেকে বাকি 46টা দল একত্রিত হইলে 46টা বাসে সমস্ত দলের নেতাকর্মী ভরা যায়। এটা ছোট করছি না, বাস্তবতা। ওই আনিস আলমগীরের যেটুক জনপ্রিয়তা আছে, তাতে ও যদি একটা দল করে এখন উনি, তাইলে ওই একই জিনিস হবে যে নেতা উনি, সবই উনি। হ্যাঁ, বাস্তবতা আসলে আপনি যদি মনে করেন একটা গণতান্ত্রিক দেশ, আপনি ইনক্লুসিভ নির্বাচন চান, চাওয়াটা যৌক্তিক, আমি অস্বীকার করছি না। আর বাংলাদেশে 53 বছর, 53 বলবো না, 45 বছর যাবৎ, কারণ বিএনপির জন্ম তো অনেক পরে, তো 45 বছর যাবৎ বিএনপির জন্ম থেকে যদি দেখি, তাইলে আমরা দ্বিদলীয় রাজনীতি দেখতেছি। দ্বিদলীয় রাজনীতি মানে এই বড় 2টো দল। এখন এই যে নির্বাচনগুলো সুন্দর হয়েছে, এই যেমন 91, 96, 2001, 2008 টু সাম এক্সটেন্ট, সেটার আগে আবার 111 আসছে। এই যে 3টা নির্বাচন বেশ ভালো হয়েছে মোটামুটি, যেহেতু মানে ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, কিন্তু আলটিমেটলি কি হইলো, যে দল বিজয় লাভ করছে আরেক দল কিন্তু রেগুলার ওয়ার্কআউট করছে, মানে পার্লামেন্টে বসে নাই। মানে এটা বিষয়টা অনেক ক্ষমতা কেন্দ্রিক। আমরা বিরোধী দলের কথা শুনবো কি? এই 2 দলই একই রকম, যিনি ক্ষমতায় থাকেন আর এক দলের কোনো সুযোগ নাই, আলাপ আলোচনা নাই। এখন যদি নির্বাচন ইনক্লুসিভ চায়, এটা দ্বিমত করার কিছু নাই। বাট একটা প্রশ্ন হইল, যেহেতু যারা ক্ষমতায় যাবে নির্বাচন করলেও তারাও যখন জোর গলায় বলে, তারাও নানান জায়গায় বলছে আমি ইনক্লুসিভ নির্বাচন চাই, একদম সবাই চায়, বলছে। আমি যেহেতু রাজনীতি করি না, আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না, কিন্তু রাজনীতিবিদরা চাচ্ছেন। যদি তাই হয়, তাহলে সরকার বলছে কি, যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আর জাতীয় পার্টির বলা হয়েছে যে আওয়ামী লীগের দোষর, সুতরাং সেও নির্বাচন করতে পারে, এই আলোচনাটা আছে, কিন্তু সরকার তাকে ব্যান্ড করে নাই। আসেন এবার আওয়ামী লীগ নিয়ে।
তা আমার কাছে যদি ওই হিসাবে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, তাহলে ইতিমধ্যে তো আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়েছে, 3জন আসামি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আবার তার ফ্যামিলির ওই যে জমি জমা নিয়ে অবধি একটা রায় হয়েছে। তাহলে আলটিমেটলি তার পরিবার কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, এক। দুই হচ্ছে যে আপনি আরো কিছু রায় হয়তো হবে। আমি মনে করি যদি এই থিওরিতে বিশ্বাস রাজনীতিবিদরা করেন, দেখেন আমার বিশ্বাসে কিছু আসে যায় না, আমি বলছি, কারণ আমি রাজনীতি করি না, সোজা হিসাব। কিন্তু রাজনীতিবিদরা যেভাবে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই ইত্যাদিতে, তাই সবাই মিলে বলুক। ইউনূস সাহেব তো চলেই যাবে, সর্বোচ্চ টাইম নিয়েছিল জুন পর্যন্ত। তবে ভাই তাহলে ফেব্রুয়ারিতে করলাম না, আওয়ামী লীগের আরো 2-4টা বিচার আপনারা করতে চান, কইরা ফালান। কইরা যখন শেষ হয়ে যায়, তাহলে যারা আসামি হইলো বা দণ্ড পাইলো, বাকিগুলোর জন্য এমবার্গোটা তুলে দেন, সবাই মিলে আন্দোলন করেন। আমি বলতে চাচ্ছি এটা, মানে আপনারা, কারণ আমি শেখ হাসিনা বাদই দিলাম, আওয়ামী লীগ বাদই দিলাম, কিন্তু আমরা যারা এক্সিস্টিং বলতেছি আমরা ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বিরোধী দলে বিশ্বাসী, এই যদি হয় তাহলে আসেন সবাই মিলে আবার বৈশা একটা কাজ করি যে ঠিক আছে ভাই, নির্বাচন কিছুদিন দরকার হলে মাননীয় কি প্রধান উপদেষ্টা আপনি তো করেন, বিচার টিচার করে ফেলান, কারণ বিচারে কয়জনের দণ্ড হবে, 200-500 হয়ে গেল, তারপরে বাকিরা তো ফ্রেশ, তারপর আপনি নির্বাচন দেন, আসেন না ইনক্লুসিভ নির্বাচন করে দেখি অতটুকু উদার আমরা হইতে পারি কিনা। ইনফ্যাক্ট এইগুলা কথার কথা। এখন দ্বিদলীয় শাসন থেকে আমরা আজকে যাচ্ছি একদলীয় শাসনে। এখন চিন্তার বিষয় অন্য জায়গায়, কথার কথা বলছি, তর্কের খাতিরে। জামাত নির্বাচন করলে হয়তো তাদের ভোট কিছু বাড়ছে, আগের থেকে শুনতেছি, এখন নাকি মাঠে বাড়ছে, কিন্তু পরীক্ষা করা হয় নাই। যতই বাড়ুক তাতে ক্ষমতায় যাওয়ার মতো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। পাশাপাশি এনসিপি, আচ্ছা যদি কোনো কারণে জামাত এবং এনসিপি বললো আমরা নির্বাচনে যাব না, আমি একটা তর্কের খাবো, তাহলে রেজাল্টটা কি হবে? তাহলে আবার সেই একতরফা নির্বাচন হবে, আবার সেটা নির্বাচনে কি হবে কিনা? কাজী রাজনীতিবিদ উদার হইতে চায়। আমি কিন্তু আমি বারবার বলছি, আমি আওয়ামী লীগের মুক্তিও চাই না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠুক তাও চাই না, কিন্তু রাজনীতিবিদরা যে উদার, তারা যে এত উদার, তাহলে আরো 2-3 মাস স্যাক্রিফাইস করুক না, কইরা ঠিক আছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার করেন, বিচার করার পর 500, 1000, 2000 দণ্ডপ্রাপ্ত হইলে হোক, তার তো কোটি কোটি লোক আছে, তারপরে ইনক্লুসিভ নির্বাচন করেন, লেট আস সি, দেখি দেশটা কোথায় যায়। পৃথিবীতে এরকম কোনো নিয়ম আছে কিনা যে একই ঘটনায় 2টা মামলা হবে, 2জনের আলাদা আলাদা বিচার হবে? এটা আমি জানি না এটা কিভাবে এটা বিচার হচ্ছে। তো এই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে আরো অনেক মামলা হবে, কথা বলার আছে আমার পক্ষে অ্যাড করা যাবে, কিন্তু আজকে সময় নাই, চলতেই থাকবে আরো মামলা। আর যেটা আজকে যেটা হলো প্লট মামলার একটা রায় হলো, সেখানে তো ওনার 21 বছরের সাজা হলো, আর ছেলে মেয়েদের 5 বছরের হলো। আমি এখানে ব্যক্তিগতভাবে খুব আহত হয়েছি শেখ হাসিনার এই কর্মকাণ্ডে। ওনার 6টা প্লট ওনার খুব জরুরি না, পুরো বাংলাদেশ যখন ওনাকে দিয়ে দিয়েছে মানুষ, সেখানে ওনার 6টা প্লট কেন লাগবে এবং ওনার ছেলে মেয়েদের জন্য কেন লাগবে? আর ওনার তো একটা বাড়ি সুধা সদনে ওনার একটা বাড়ি আছে, না হোক সেটা ওনার পার্সোনাল, কিন্তু ওনার হাজব্যান্ডের বাড়ি আছে। তো সেই জায়গায় এটা আমার কাছে খুব ভালো লাগেনি আর কি। ওনার মতো এত উচ্চ পর্যায়ের একজন নেত্রী একটা 6টা প্লটের কি দরকার ওনার, এবং এটার জন্য আবার এখন ওনাকে আইনের আশ্রয় নিতে হয়েছে। তার থেকেও বড় বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কয়েকশো একর যে জমি নিয়ে গেছে, সেটাও এখন ফেসবুকে আসতেছে যে উনি যে নিয়ে গেছেন, তাহলে উনারগুলো কি হবে? এই 60 একরের জন্য যদি এই সাজা হয়, বা 10 একরের জন্য যদি এই সাজা হয়, উনার কত সাজা হবে? এইগুলো কিন্তু সামনে চলতেই থাকবে। এবং উনি যে রাষ্ট্র ক্ষমতায় বসে শেখ হাসিনা নিজে উপহার দিয়েছেন, সেই জন্য উনি সাজা পাচ্ছেন। আর রাষ্ট্র ক্ষমতায় বসে উনি যে কত উপহার নিজেকে দিয়েছেন, নিজের প্রতিষ্ঠানকে দিয়েছেন, সেগুলোর কি সাজা হবে আগামী দিনে, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি।